বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। চলুন দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহে ভারত বাংলাদেশ পাল্টাপাল্টি বক্তব্য, নানা বিতর্ক। পরিস্থিতি কি? কেউ বলতে পারবে না কোনো সনাতন ধর্মীয় যে আমি ভালো আছি বা আরামে আছি। কথা বলবো মানবাধিকার কর্মী নূর খান লিটনের সঙ্গে। ছোট ছোট দল ঘিরে বিএনপি, জামায়াত, এনসিপির তৎপরতা কি জোট গঠনের হিসেব নিকেশ? এবং কাশ্মীর হামলার জেরে ভারত পাকিস্তান কি সংঘর্ষে জড়াতে পারে? দিনাজপুরে হিন্দু সম্প্রদায়কে ঘিরে সাম্প্রতিক দুটি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সবশেষ ভবেশ রায়ের মৃত্যুকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও বিবৃতি দিতেও দেখা গেছে। এ মাসে ভবেশ রায়ের মৃত্যু এবং ধর্ম অবমাননার অভিযোগে বনতারা গ্রামে হিন্দুদের এক সপ্তাহ গৃহবন্দী থাকার বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। সরেজমিনে দিনাজপুর ঘুরে এসে বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন আরো। দিনাজপুরের বিরল উপজেলায় নিহত ভবেশচন্দ্র রায়ের বাড়ি হচ্ছে এটি। পরিবারের দাবি 17 এপ্রিল বৃহস্পতিবার এই বাড়ির সামনে থেকেই চারজনে নিয়ে যায় বলে পরিবার দাবি করছে। শান্তনা রানী জানান, ভবেশ রায় তার সঙ্গে কথা বলেই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। সঙ্গী চারজনের মধ্যে রতন ও আতিক নামের দুজনকে তিনি চেনেন। যখন নেগায় আমরা তো অতটা সন্দেহ করিনি। বাড়িওয়ালা তো বেড়াকে সুস্থ স্বামীটা নেগাই মৃত্যু হিসাবে কিভাবে একবারে না হিসাবে ঢুকে। পরিবারটির দাবি ভবেশ রায় রোগাক্রান্ত ছিলেন না। এছাড়া ভবেশ রায়ের ঘাড়ের কাছে একটি ফোলা অংশ আঘাতের চিহ্ন বলে মনে হয়েছে। এ কারণেই তারা হত্যা মামলা দায়ের করেছেন। যেহেতু বাড়ি থেকে এসে ওরা ডেকে নিয়ে গেছে, অবশ্যই একটা প্ল্যান মাফিক নিয়ে গেছে এবং মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। অবশ্যই আমি বিচার চাচ্ছি যে আসলে ঘটনাটা ঘটছে কি এবং আমার বাবার সাথে এমনটা কেন করা হলো। শুধু একটা সুস্থ সে মানুষকে 2 ঘন্টার মধ্যে হঠাৎ করে মৃত্যু হবে, এটা তো মেনে নেওয়ার মতো নয়। ঘটনার দিন ভবেশ রায়ের সঙ্গে থাকা আতিকের বাড়ি একই এলাকায়। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। সেখানে আতিক ও রতনের সঙ্গে কথা হয় মোবাইল ফোনে। ওইটাই আমরা সুস্থ গেছে আমাদের সাথে, উনি ফুলবাড়িতেও সুস্থ, গোবনপুরও সুস্থ। নানাবাড়ি যার দোকানে চা খাইছে উনি, আপনি ওইখানে যে জিজ্ঞাসা করেন, যার দোকান থেকে পান খায় অসুস্থ হয়ে যায়। বন্ধু একসঙ্গে আমরা চলাফেরা করি, তাহলে ওকে মারার কোনো প্রয়োজন আছে আমাদের? একটা চক্র আমাদেরকে ফাঁসাচ্ছে। দিনাজপুরের বিরল উপজেলার এই বাজারেই ভবেশচন্দ্র রায় সবশেষ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথমে তিনি 1 কাপ চা পান করেন, এরপর এই দোকান থেকে পান খাওয়ার পরে ঘামতে শুরু করেন। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে দেখা যায় প্রেশার চেক করলো, প্রেশার চেক করে দেখা যায় প্রেশার নেই। রাত 8টার দিকে তাকে সবশেষ পরীক্ষা করে দেখেছিলেন এই পল্লী চিকিৎসক। শুধু ঘামতেছে আর শরীর ঠান্ডা। বললাম কি সমস্যা? বলছে রুগীর নাকি প্রেশার লো আর 3টা মেডিসিন খাইছে আর কি। একটা হচ্ছে ম্যাক্সপ্রো, আর একটা হচ্ছে ওমিডন, আর একটা হচ্ছে বমির ট্যাবলেট। পরে আমি বললাম যেহেতু রিডিং পাওয়া যাচ্ছে না, আমি কি চিকিৎসা দিব? তাহলে আপনারা মেডিকেল নিয়ে যান দ্রুত। পরে এখান থেকে ওরা ভ্যানে করে নিয়ে গেল আর কি। অসুস্থ ভবেশ রায়কে ভ্যানে যখন ফুলবাড়ি বাজারে নিয়ে আসা হয় তখন তার জ্ঞান ছিল না বলে জানান পরিবার ও স্থানীয়রা। দেখছি মানে অজ্ঞান অবস্থা, মুখে গলা পড়তেছে, ওগুলা করে আমি টিস্যু দিয়ে মানে করেই দিছি, মুছা টুচা দিছি, দেখছি মানে জ্ঞান নেই। তখন ডাক্তার আসলো, কৃষ্ণ ডাক্তার, উনি প্রেশারটা চেক করে দিল, প্রেশার 0। এই বাজার থেকেই অ্যাম্বুলেন্সে করে স্বপন রায় দিনাজপুর মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা ভবেশ রায়কে মৃত ঘোষণা করেন। রহস্যজনক এই মৃত্যু নিয়ে পরিবার ও এলাকাবাসীর নানা প্রশ্ন রয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহের পোস্টমর্টেম করা হয়েছে, ফরেনসিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ভবেশ রায়ের মৃত্যু নিয়ে ভারত ও বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে। দিনাজপুরে একটি মানবাধিকার সংস্থার সমন্বয়ক ধনঞ্জয় কুমার মহন্ত বলেন, হিন্দু সম্প্রদায়কে ঘিরে নানা ঘটনা প্রবাহের প্রচার অপপ্রচার মিলিয়ে সাধারণ হিন্দুরা অনেকেই বিচলিত। কেউ বলতে পারবে না কোনো সনাতন ধর্মীয় যে আমি ভালো আছি বা আরামে আছি। তো আসলে সরজমিনে তো আমরা দেখতেছি, সরজমিনে তো আমরা বসে আছি। কিছু কিছু ঘটনা সত্য, যেটাকে মশলা মরিচ দিয়ে বলে ফাঁপায় ফুলায় বলতেছে। এই 5 তারিখের পরে দেখেন একটার পর একটা কিন্তু ইস্যু হচ্ছে। এই যে ঘর ভাঙা, বাড়ি ভাঙা হয়ে গেল, তারপরে দেখেন যে রেপের ব্যাপারগুলো, যে ধর্ষণের ব্যাপারগুলো। এই কিছুদিনের মধ্যে আবার শুরু হলো যে মোবাইল আইডির যে বিষয়গুলো, যে অবমাননার যে বিষয়গুলো। সম্প্রতি দিনাজপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আরেকটি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়।
সবুজ দাস নামে এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে কটূক্তির অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়। এপ্রিলের প্রথম সপ্তাহে ওই ঘটনায় সীমান্তবর্তী বনতাড়া গ্রামের শতাধিক হিন্দু পরিবার আতঙ্কে নিজেদের গৃহবন্দী করে রেখেছিলেন। মাইকিং করলো, কোনো গাড়ি ঘোড়া হিন্দু সম্প্রদায়ের কোনো গাড়ি ঘোড়া চলবে না। কিস্তি আসলে কিস্তি দিতে পারি নাই, বাজার করিবা পারি নাই, তেমন বন্ধ। এই যে আমাদের গ্রামে জালিয়াও আছে কতগুলো, এরা মাছ ধরে জীবন নির্ভর করে, এই মাছ মারাটাও বন্ধ হয়েছিল। দোকানপাটও খোলাই নেই, বউ বেটিরা দূরে দূরে ছিল। বনতাড়া গ্রাম ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের শিক্ষক এবং আরেকজন মেম্বারকে আটক করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভয় দিলে 7 দিন পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। যদি উত্তেজিত হয়ে বাইরে থেকে লোক এসে যদি কিছু করে, ভাঙচুর করে, তা আমাদের দায়ী হবে। অতএব 2-4 দিন উত্তেজনার মাঝখানে বন্ধ থাক, 2-1 দিন, তারপরে উত্তেজনা কমে গেলে চালু করবে। আমরা খুবই ভালোবাসি, দান দিয়ে ভালোবাসি হিন্দুদেরকে, আমরা দান দিয়ে ভালো, যদি ভালো না বাসতাম তাহলে ওরা আশা থাকতে পারতো না, কিন্তু এটা শিওর। গ্রামের শিক্ষক উপেন্দ্র চন্দ্র রায়ের পরিবারের দাবি, পোস্ট শেয়ার করার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বনতাড়া গ্রামের অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে। পুলিশ জানায় ওই ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। যেমন উপেন্দ্র মাস্টার, ওই স্কুলের মাস্টার, সে ওই গ্রুপে আবার সবুজ দাসের বক্তব্য সমর্থন করে আরেকটা পোস্ট দেয়। তখন তাদের প্রতিও স্থানীয় জনগণের একটা ক্ষিপ্রতা ছিল, আমরা তাকে গ্রেপ্তার করি। কোনো হিন্দুদের কোনো আক্রমণ করে নাই, আমরা পুলিশ পাহাড় রাখছিলাম, তাদের কোনো সমস্যা ফিল করলে আমরা তাদেরকে হেল্প করবো এবং আশ্বাস দিয়েছি, এবং তার আশ্বাসের ভিত্তিতে তারা স্বাভাবিক জীবনযাত্রা নির্ভর করতেছে। বনতাড়া গ্রামে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও হিন্দু সম্প্রদায়ের আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। এবছর হরিবাসর অনুষ্ঠানও করতে পারেনি ওই গ্রামের হিন্দু সম্প্রদায়। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমরা দেখছি সাম্প্রতিককালে হিন্দু সম্প্রদায়কে ঘিরে নানা ধরনের ঘটনা প্রবাহের খবর, নানা রকম প্রচার হচ্ছে। ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশে আসলে এর আগেও নানা ধরনের ঘটনা আমরা দেখেছি, কিন্তু যখন এ ধরনের ঘটনা ঘিরে বহু সংখ্যক হিন্দু পরিবার গৃহবন্দী হন কিংবা বাড়ির মেয়েদেরকে সরিয়ে দেন, আসলে সেটা কি ধরনের বার্তা দেয়? দেখেন, হিন্দু সম্প্রদায়ের ভিতরে আস্থার সংকট বিরাজমান, এবং এটা নতুন করে কোনো বিষয় না, দীর্ঘদিন ধরে ধারাবাহিকতায় এই আস্থার সংকট আজকের এই জায়গায় নিয়ে এসছে। 5 তারিখের পরে এমন কিছু ঘটনা খুব দ্রুত লয়ে ঘটে যায়, যেটি নিয়ন্ত্রণ করতে কয়েকটা দিন সময় লাগে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোকের উপকে শারীরিকভাবে নির্যাতন করতে, বাড়ি ভাঙচুর করতে, অগ্নিসংযোগ করতে। এর অনেকগুলি ঘটনা ছিল রাজনৈতিক, অর্থাৎ স্বৈরশাসকের দলের সাথে যুক্ত ব্যক্তিবর্গরা যেমন আক্রমণের শিকার হয়েছেন সংখ্যালঘু, ঠিক তেমনি যারা এই দলটির সাথে সমর্থক ছিলেন না কিন্তু হিন্দুর হওয়ার কারণেও আক্রমণের শিকার হয়েছিলেন। ওই প্রেক্ষাপটে বর্তমান যে অবস্থাটা আমরা দেখছি, যে ফেসবুকে এক ধরনের ব্যাপক প্রচারণা, একটা হিন্দু বিদ্বেষী প্রচারণা, এটি এমন একটা পর্যায়ে গিয়েছে যে এটি যে কোনো সময় আমাদের ভিতরে আস্থার সংকট তৈরি করে একটা অবস্থায় নিতে পারে, যে অবস্থাটা কারোর জন্য কাম্য না। এটা যেমন একটা, আরেকটা হচ্ছে ধর্ম অবমাননার যে অভিযোগগুলি বিভিন্ন সময়ে আমরা বিগত দিনেও দেখেছি, গত 1 দশক বিভিন্ন জায়গায় এই ধর্ম অবমাননার কথা বলে ফেসবুকে দেখা গেছে 2টি সম্প্রদায়ের ভিতরে মারামারি, হাঙ্গামা, হত্যাকাণ্ড, বাড়িঘর পোড়ানো, রেপের ঘটনা, এগুলো যেমন দেখেছি। এখনও কোনো এলাকায়, বিশেষ করে এই যে দিনাজপুরের যে ঘটনাটা আমরা দেখলাম, যে নিজেদেরকে তারা গৃহবন্দী করে ফেলেছে, এটা দিনাজপুর না রংপুরে, যে গৃহবন্দী করে রেখেছে। অর্থাৎ তারা নিজেদের নিরাপত্তার জন্য স্বাভাবিক যে কার্যক্রম, তাদের স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক কাজ, খেতে খামারে কাজ করা বা ব্যবসা বাণিজ্যে বা হাল দেওয়া, এসব কাজ থেকে নিবৃত্ত থেকেছে। কখন একটা মানুষ সমাজে এইভাবে নিজেদেরকে আড়াল করার চেষ্টা করে, যখন তার উপরে আক্রমণের আশঙ্কা থাকে, তার মানে একটা আশঙ্কা, আতঙ্ক বিরাজ করছে। এটার সাথে আরো যুক্ত হয়েছে আমাদের 2 দেশের প্রচারণা। আমাদের বাংলাদেশ এবং ভারতে বিশেষ করে যে প্রচারণাটা হচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা রংচং দিয়ে প্রচারণা হচ্ছে। যেমন দেখেন, এই যে দিনাজপুরে যে হত্যার বা মৃত্যুর ঘটনা, সেটি মামলা হয়েছে,
সেটি পোস্টমর্টেম চলছে, কিন্তু এটি ধারাবাহিকভাবে যতটুকু জানা গেল সেখানে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলার সুযোগ নেই যে এটা মার্ডার। আবার যেহেতু এটা তদন্ত চলছে, আমার ধারণা যে একটা মানে সত্যিকার অর্থে একটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডে বা এই মৃত্যুর রহস্যটা উন্মুক্ত হবে। আপনি রাজনৈতিক একসময় ছিল যখন মামলাও করা যেত না, কিন্তু এখন অন্ততপক্ষে মামলা করতে পারছে। আপনি রাজনীতির কথা উল্লেখ করছিলেন যে ধর্মীয় সংখ্যালঘুদের ইস্যুটি আসলে রাজনৈতিকভাবে ব্যবহারের একটা প্রবণতা সবসময়ই ছিল, এখনো আছে বলে আলোচনা হয়, এবং বর্তমান ঘটনা প্রবাহগুলো তারই অংশ বলে অনেকে মনে করেন। যেমন ধরেন নির্বাচন সামনে এসছে বাংলাদেশে, ধারণা করা যায় এবছর শেষে অথবা আগামী বছরের প্রথমার্ধেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। তা আমরা বিগত দিনেও দেখেছি যে নির্বাচন যখন ঘনিয়ে আসে, সময় যখন কাছাকাছি চলে আসে, তখন এমন একটা অবস্থা তৈরি হয় যে অবস্থায় হিন্দু সম্প্রদায়ের লোকরা যাতে স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত না নিতে পারে, অথবা এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যাতে তারা ভোট কেন্দ্রে যেতে না পারেন। যদিও গত 3টা নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু এখন যে নির্বাচনটা আসছে সেখানেও কিন্তু এরকম একটি আশঙ্কা থেকে যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা সম্প্রদায়ের উপর যদি একটা সম্প্রদায় যদি নিজেদেরকে আস্থাহীনতায় মানে আস্থাহীনতার মধ্যে থাকেন, তাহলে কিন্তু তিনি ঘুমাতেও পারবেন না, তার মেয়েকে বাড়িতে রাখতে পারবেন না, অন্য জায়গায় নিয়ে পাঠাতে বাধ্য হয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা দেশান্তরিত হতেও দেখি। এই বিশেষ বিশেষ সময়ে আমরা দেখি যে অনেক পরিবার চলে যায়, এবং এর ফলে যেটা হয় সমাজে যে ভারসাম্য সেটা যেমন নষ্ট হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজে যে সহনশীলতার ব্যাপার, যার যার ধর্ম পালন করার যে স্বাধীনতা, সেটা কিন্তু খর্ব হয়ে যায়। ফলে ওই সমাজের ওই রাষ্ট্রের যে চরিত্র সেইটার উপর কিন্তু মানে কলঙ্ক লেপন হয়ে যায়। কিন্তু এই যেটি বলছেন এর আসলে মানে সমাধানটা কোথায়, এবং সরকার এই ইস্যুটিকে আসলে বর্তমান সরকার কি যথেষ্টভাবে আমলে নিয়ে গুরুত্ব সহকারে আসলে কতটা অ্যাড্রেস করতে পেরেছে? আমার কাছে সরকারের ইচ্ছা থাকলেও সরকারের সীমাবদ্ধতার জায়গাটা আমি বিবেচনা করতে চাই, যদিও এইটা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো হয়ে যেতে পারে। কারণ সরকার যিনি যে অবস্থায় থাকেন না কেন, তার দায়িত্ব হচ্ছে এই সব কিছুকে নিয়ন্ত্রণ করা। কিন্তু সাম্প্রতিককালে যে উদ্যোগগুলো, সেই উদ্যোগের ক্ষেত্রে দেখা যায় যে সরকার যতটা কঠোর অবস্থানে যাওয়া উচিত এই সব ব্যাপারে, সেই জায়গায় এক ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে। যাতে আমরা ফেসবুকে দেখি যখন সেনাবাহিনীর সাথে তর্কে জড়িয়ে যাচ্ছে সম্প্রদায়গত ব্যাপারে, এবং সেখানে এক ধরনের হুমকিও প্রদর্শন করা হচ্ছে, তখন কিন্তু সাধারণ যে হিন্দু সম্প্রদায় বা ছোট ছোট সম্প্রদায় যারা আছে, তারা কিন্তু এক ধরনের ভীতিকর অবস্থায় পড়ে যায়। আমরা আগস্টের শেষের দিকে দেখেছি এই ধরনের অনেকগুলি ঘটনা, যে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া, সেনাবাহিনীর সাথে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ, সেটা প্রতিরোধ করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি। এবং এটা ফেসবুকে আবার ফলো করে প্রচার করা হয়েছে, ফলে এটি একদম বুলেটের মতো কাজ করেছে। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের ভিতরে আস্থার যে সংকট, সেটা মানে ঘনীভূত হয়েছে। কিন্তু সেই আস্থার সংকট আসলে ফিরবে কি করে? আরেকটা জিনিস হচ্ছে আমাদের অন্য সম্প্রদায়ের মানুষদের ভিতরে একটা ধারণা, এটা রাজনৈতিক ধারণাটা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের লোক মানেই হচ্ছে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে, এবং বৃহৎ যে গোষ্ঠীটা সেইটা আবার ভিন্ন মতাবলম্বী। এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বর নিরসনটা রাজনৈতিকভাবেই হওয়া দরকার। এবং সেইখানে কার্যত এখানে সংখ্যালঘু সম্প্রদায় যারা হিন্দু সম্প্রদায়, তাদেরও কিন্তু কিছু ভূমিকা স্পষ্ট হওয়া দরকার, যাতে করে তিনি যে স্বাধীনভাবে রাজনৈতিক চর্চা করছেন সেটা যাতে দৃশ্যমান হয়। এই জায়গাগুলোতে আসলে রাষ্ট্রকে মানে কোন ভূমিকা এখন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ? রাষ্ট্রকে সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে যে গণতান্ত্রিক একটা আবহাওয়া তৈরির জন্য যাহা যাহা করণীয় সেই কাজগুলি করা, এবং জনগণকে এই ব্যাপারে জনগণের সাহায্য নেওয়া। রাষ্ট্র কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো সফলতা আনতে পারবে না। সুতরাং সমাজের সাহায্য সহযোগিতা নিয়ে সমাজের ভিতর থেকে উত্থিত শক্তি কেবলমাত্র পারে এই ধরনের অসাম্প্রদায়িক একটা অবস্থা তৈরি করতে বা সাম্প্রদায়িক সংঘাতকে মানে প্রতিরোধ করতে। এটি সমাজের ভিতর থেকে গড়ে ওঠার একটা ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য।
নির্বাচন আর সংস্কার নিয়ে বিতর্কের মাঝেই রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে নানা ধরনের মেরুকরণ। ছোট ছোট দলগুলোকে ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপির তৎপরতায় রাজনীতিতে স্পষ্ট হচ্ছে তিনটি বলয়। কিন্তু শেষ পর্যন্ত এটি কি জোট গঠন পর্যন্ত গড়াতে পারে? তাফসির বাবুর প্রতিবেদন। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে যেসব রাজনৈতিক দল একসঙ্গে ভূমিকা রেখেছিল, সেই দলগুলোর মধ্যে এখন বিভক্তি স্পষ্ট। নির্বাচন এবং সম্ভাব্য ক্ষমতার লড়াইয়ে যখন বিএনপি এবং জামায়াতের মধ্যে এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে, তখন ছাত্রদের নতুন দল এনসিপিও দৃশ্যপটে হাজির হয়েছে নিজস্ব বক্তব্য নিয়ে। এর মধ্যেই ডিসেম্বরে নির্বাচন আদায়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বিএনপিকে এখন জোর দিতে দেখা যাচ্ছে ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করতে, যেটাকে অনেকেই বলছেন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ। বিএনপি যদিও এখনই সেটা বলছে না। জোটের রূপ না, এটা আমরা চাচ্ছি যে জনগণের কাছে যাওয়ার জন্য এই নির্বাচনের যে দাবিটা, এটা জনগণের কাছে পৌঁছানো, জনগণ চাচ্ছে, সেটা জন্যই সব দলকে সাথে কথা বলছি এবং আলাপ করে দেখছি যে মোটামুটি সব পলিটিক্যাল পার্টি একটা জরুরিভাবে নির্বাচন চাচ্ছে। তো আমরা আলোচনা করে সবার কাছ থেকে মতামত নিয়ে তারপরে নির্বাচনের জন্য যা করা প্রয়োজন তাই করবো আমরা। বিএনপির ঐক্য প্রক্রিয়ায় আছে অতীতে যুগপৎ আন্দোলনে থাকা 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি, গণ অধিকার পরিষদের মতো দলগুলো। এছাড়া গণতন্ত্র মঞ্চ সহ এর আগে আওয়ামী লীগ বিএনপি বলয়ের বাইরে থাকা সিপিবি বাসদের মতো দলের সঙ্গেও বৈঠক করেছে বিএনপি। প্রাথমিকভাবে এসব বৈঠক শেষে ডিসেম্বরে যেন নির্বাচন হয়, সেই দাবিতে প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিবেচনাও আছে। কিন্তু সেটা কি জোটগতভাবে হবে নাকি আলাদা? আমরা তো এই যে এত বড় একটা আন্দোলন করছি, আমরা তো জোট করিনি। আমরা যেটা করেছি সমমনা দল নিয়ে যুগপৎ আন্দোলন করেছে। তো যুগপৎ আন্দোলন হতে পারে। আমি মনে করি আন্দোলনে যাওয়ার আগেই এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা রুটম্যাপ দিবে। কেন মনে করেন? বললাম তো যে প্রফেসর ইউনূস একজন নন্দিত ব্যক্তি, সারা বিশ্বে যার সুনাম আছে, উনি নিশ্চয়ই চাইবেন না যে নিন্দিত হয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। বাংলাদেশের রাজনীতিতে এখন কয়েকটি বলয় দৃশ্যমান হচ্ছে। এর একটি বলয়ের নেতৃত্বে দেখা যাচ্ছে বিএনপিকে। বিএনপি তার সমমনা বিভিন্ন দলকে নিয়ে যখন একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে, তখন দৃশ্যপটে আছে জামায়াতে ইসলামীও। তারা ইসলামপন্থী বিভিন্ন দলকে নিয়ে একসঙ্গে করার চেষ্টা করছে। জামায়াতের ঐক্য প্রক্রিয়া শুরু হয় মূলত 5ই আগস্টের পর। বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম সহ কওমি মাদ্রাসা কেন্দ্রিক বিভিন্ন দল আছে এই ঐক্য প্রক্রিয়ায়। তবে এই জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ভোটের আগে। জাতীয় নির্বাচনে আমরা বিভিন্ন নির্বাচনী আসনে ইসলামিক দলের একজন প্রার্থী আমরা রাখব। প্রতিটি আসনে একাধিক প্রার্থী যেন না থাকে, এই নীতিগত সিদ্ধান্তটাকে ভিত্তি করে আমরা প্রার্থী মনোনয়ন দেব, বাছাই করব। এই আলোচনাটা কিন্তু চলছে এখন। তো সেকেন্ড নির্বাচনী সমঝোতার প্রশ্ন যখন আসবে, দিনক্ষণ হয়ে যাবে, তখন আরেক রাউন্ড আমাদের এই আলোচনা অল্প সময়ের মধ্যেই খুব সিরিয়াসলি হবে ইনশাল্লাহ। এই সিদ্ধান্ত আমাদের আছে। এই জন্য এই জোট যেটা হবে, আমার ধারণা সেটা নির্বাচন কেন্দ্রিক সমঝোতা ইনশাল্লাহ হবে। জামায়াত বিএনপি যখন রাজনীতিতে আলাদা বলয় তৈরি করছে, তখন নতুন আত্মপ্রকাশ করা ছাত্রদের দল এনসিপি কোন দিকে ঝুঁকবে? এনসিপি অবশ্য সরাসরি জানিয়ে দিচ্ছে তারা কোনো জোটে ঝুঁকছে না। কিন্তু রাজনৈতিক দল ও পক্ষগুলোর সঙ্গে এনসিপির সাম্প্রতিক যোগাযোগ ও বৈঠকে এই প্রশ্ন উঠছে যে দলটি কি তাহলে নিজেই আলাদা কোনো জোট তৈরি করছে? এনসিপি নির্বাচন কেন্দ্রিক কোনো রাজনৈতিক জোটের কথা ভাবছে না। দ্বিতীয়ত হচ্ছে এনসিপির যেই এই সময়ের যে এজেন্ডাগুলো, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেই বিষয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছি আমাদের এই দাবিগুলোর সাথে ঐক্যমত করার জন্য, এবং ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে তার বিচারের প্রশ্নে এটা অব্যাহত থাকবে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি তিনটি দলই ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে ঐক্য করার চেষ্টা করছে এবং এই কার্যক্রমে দলগুলো আবার সচেতনভাবেই এড়িয়ে চলছে একে অপরকে। ফলে কে কার পক্ষে তা নিয়ে এক ধরনের প্রচ্ছন্ন লড়াই স্পষ্ট হয়ে উঠেছে দলগুলোর মধ্যে। জামাত তাদের একটা পলিটিক্স আছে এবং সেই পলিটিক্সটা কোনোদিনও প্রো পিপল ছিল না। যারা এনসিপি নতুন দল, কতখানি জনগণের কাছে যেতে পেরেছে সেটা একটা প্রশ্ন আছে। তো সবাই চায় তার দলের
লাভ কিসে হয়, দলটা ভোটটা কি করে বাড়ে। তো ন্যাচারালি বিএনপি চেষ্টা করতে পারে, জামাতও সেই চেষ্টা করবে। সরকারের জন্ম হয়েছে, এটা ঠিক। রাজনীতিতে তিনটি ধারা দেখা যাচ্ছে, কিন্তু এটাই শেষ কথা নয়। নির্বাচন ঘনিয়ে এলে দল, ব্যক্তিগত লাভের হিসেব আর এমপি হওয়ার নিশ্চয়তা কোন দলে গেলে বেশি থাকবে তার ভিত্তিতে শেষ পর্যন্ত নির্ধারিত হবে কোন দল কোন জোটে থাকছে। তাফসির বাবু, বিবিসি বাংলা। কাশ্মীর হামলার জেরে ভারতের পদক্ষেপের জবাব দিতে আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে পাকিস্তানকে দায়ী করে কিছু পদক্ষেপ নেয় ভারত, ফলে দুদেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার শঙ্কা দেখা যাচ্ছে। অতীতেও এমন হামলার জবাবে পাল্টাপাল্টি সামরিক হামলা করেছিল দুদেশ। শাহনেওয়াজ রকির প্রতিবেদন। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিজ বা সিসিএস এর বৈঠক হয়। ওই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিএস এর বৈঠকে এই হামলায় আন্তঃসীমান্ত সংযোগ থাকার কথা তুলে ধরা হয় এবং বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরই এই আক্রমণ হলো। এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে। এই হামলার গুরুত্ব বিবেচনায় সিসিএস বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। The CCS decided upon the following measures. পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তগুলো হলো ১৯৬০ সালের সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা, পাঞ্জাবে অবস্থিত আটারির যৌথ চেকপোস্ট বন্ধ করে দেওয়া, সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসার প্রকল্প এর অধীনে বিশেষ সুবিধা বাতিল এবং যারা এর আওতায় ভারতে প্রবেশ করেছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের প্রতিরক্ষা, সেনা, বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে এবং এই দুই দেশের রাজধানীতে দূতাবাসে অবস্থিত কর্মীর সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ১ মের মধ্যে ৩০-এ নামিয়ে আনতে হবে। এদিকে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির সংবাদ মাধ্যমকে বলেছেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, এগুলো সবই তাদের দেশীয় বিদ্রোহ। তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। একটা নয়, দুটো নয়, কয়েক ডজন রাজ্যে, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, দক্ষিণে ছত্তিশগড় থেকে মণিপুরে। কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলা এবং পরবর্তীতে ভারত পাকিস্তানকে দায়ী করে যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তাতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগেও ২০১৬ এবং ২০১৯ সালে এই ধরনের হামলার জবাবে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা চালাতে দেখা যায়। ২০১৬ সালের সেপ্টেম্বরে উরিতে ভয়াবহ হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত কার্যত সীমান্ত পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক নামে একটি অভিযান চালায়। ২০১৯ সালে পুলওয়ামায় কমপক্ষে ৪০ জন আধা সামরিক সদস্য নিহত হওয়ার পর ভারত বালাকোটে একটি সশস্ত্র ঘাঁটিতে বিমান হামলা চালায়। এ সময় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে ডগ ফাইট হয়, যাতে ভারতের একটি বিমান ভূপতিত হয় এবং একজন বৈমানিককে আটক করে পাকিস্তান। দুইবারই ভারত পাকিস্তান নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে ক্ষান্ত হয়। শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায়নি কোনো দেশ। এবার তা কতদূর গড়ায় সেটি এখন দেখার বিষয়। আজ এ পর্যন্তই। সব সময় বিবিসি বাংলার সঙ্গে যুক্ত থাকুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।